তো এইখানটায় ওর কত স্মৃতি আছে এই মাঠটাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 22শে এপ্রিল। আজ কিন্তু একটা বিশেষ দিন, আমাদের নবম বিবাহবার্ষিকী। বিয়ের পর থেকে এই দিনটা বিশেষভাবে পালন করা হয়, সবাই মিলে বাইরে খেতে যাওয়া হয়। আর বেশ কয়েকটা বছর হয়ে গেল আমি বিবাহবার্ষিকী কিন্তু লন্ডনেই পালন করছি, তাই এবারের বিবাহবার্ষিকীটাও কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল। আর একটা বছর পার করলেই 10 বছর হয়ে যাবে। আজ যেহেতু অফিসের দিন, তাই আজ কিন্তু আমরা রাতের দিকেই বাইরে খেতে যাওয়ার প্ল্যানটা করেছি। ডিনারটা আজকে বাইরেই সারা হবে, কিন্তু দুপুরে তো কিছু একটা খেতেই হবে। তাই ঠিক করে নিলাম আজ দুপুরে বানাবো একদম বাংলাদেশি পদ্ধতিতে তেহারি। তেহারি বানানোর একটাই কারণ, আমি চাইছিলাম খুব বেশি আড়ম্বর না করে অল্প সময়ের মধ্যে কিছু একটা বানাবো। আর আমি অনেকবারই বিভিন্ন চ্যানেলে তেহারির রেসিপি ফলো করেছিলাম। এটাতে কিন্তু বিরিয়ানির মতো আলাদা করে লেয়ার করতে হয় না। মাংসটা কষে গেলে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে কিন্তু চালটা দিয়ে দেওয়া হয়। মাংসের সাথে সাথেই কিন্তু ধীরে ধীরে চালটা রান্না হয়ে যায়। খেতে কিন্তু অনেকটা বিরিয়ানির মতো হয়, কিন্তু এটা দুরকম চাল ব্যবহার করে করা হয়। বাংলাদেশে বেশিরভাগ গোবিন্দভোগ বা আতপ চাল ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে আজকে যে ঘরের রাইস আছে সেই রেগুলার রাইস দিয়েই কিন্তু আমি তেহারিটা বানাবো। প্রথমেই যেমন বলে রেখেছিলাম, আজকের জিনিসটা কিন্তু খুবই তাড়াতাড়ি করে বানাবো আর শর্টকাট বানাবো, খুব বেশি আড়ম্বর করব না। তাই বেরেস্তা কিন্তু আগে থেকে ভেজে রাখছি না, পেঁয়াজটা একসাথে মাংসের সাথে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ বাদে মাংসটা ভালো করে পেঁয়াজের সাথে কষে নিলে তারপরে কিন্তু জল ঢেলে পরিমাণ মতো চালটাও দিয়ে দেবো। ব্যাস, ঢেকে রাখলেই কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আর তার সাথে একটুখানি মিঠা আতরও দিয়ে দেবো, যাতে বিরিয়ানির অ্যাকচুয়াল সেন্টটা কিন্তু তেহারি থেকে পাওয়া যায়। এদেশে মাঝে মাঝে বিভিন্ন পাকিস্তানি রেস্টুরেন্টে আমি কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম, তবে আমার স্বাদটা কিন্তু আমাদের দেশের মতো একদমই লাগেনি। কেন জানি না, আমাদের দেশের বিরিয়ানির কম্প্যারিজনে এই বিরিয়ানি কিন্তু কিছুই নয়। তবে মাঝে মাঝে কিন্তু উপায় না থাকলে খেতেই হয়। তবে বেশিরভাগই চেষ্টা করি যাতে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া যায়। অন্যরকম লাগে, ভালো লাগে।
রেগুলার বিরিয়ানির থেকে অন্যরকম হয়েছে। অন্যরকম আছে একটু টেস্টটা। ও আজকে বলেছে আমি একা একা খাবো, আমাকে খাইয়ে দেবে না। আমাকে খাইয়ে দিতে হবে না, তাই আমি স্পুন দিয়ে দিয়েছি, একা একা খাচ্ছি। বাইরেটা দেখে মনে হচ্ছে না সবেমাত্র এখন বিকেল 5টা কি 6টা বাজলো? না, একদমই না। এখন কিন্তু প্রায় 7:30 মতো বাজে। হ্যাঁ, বাইরে কিন্তু একটু একটু রোদ আছে। এখন প্রায় 9:45 কাছাকাছি আস্তে আস্তে আলোটা চলে যায় আর একটু একটু করে অন্ধকার হয়। আর একদম পুরো অন্ধকার হতে হতে 9টা 10-15 বেজে যায়। আর কদিন পরে কিন্তু এটাই 9:30 10টা, তারপরে 10টা। এ এক ভারী অদ্ভুত দৃশ্য। চাক্ষুষ না উপলব্ধি করতে পারলে এটা কিন্তু বোঝা ভীষণই মুশকিল। আর নতুন স্কুটারটা কেনার পর থেকে কিন্তু যেখানেই বেরোনো হয় স্কুটারটাকে সাথে করে নিয়ে বেরোনো হয়। আর আমরাও কিন্তু আর বারণ করি না, কারণ একটু একটু বেরোতে বেরোতেই কিন্তু আস্তে আস্তে জড়তাটা কাটবে আর ও একটু একটু করে এই স্কুটার চালাতে কিছুটা কনফিডেন্স পাবে। কারণ যেহেতু এটা 2 টায়ারের, তাই জন্য একটু ওর টাইম লাগলেও ও ঠিক পেরে যাবে। এটা নিয়ে পুরো ওষ্ঠাগত, কিছুটা টেনে টেনে তুলছে। বলো। হ্যাঁ হ্যাঁ করো। রোড যেই ক্রস করতে হচ্ছে কিছুটা নিজেই হাতে টেনে তুলছে, রাস্তা ক্রস করছে, আবার যাচ্ছে। এখন মোটামুটি পাটা তুলে দিতে পারছে, একটু পড়ছে একটু যাচ্ছে, কিন্তু করতে পারছে। তো এইখানটায় ওর কত স্মৃতি আছে এই মাঠটাতে। কোভিডের সময় আর কোথাও যেতে পারতাম না। হ্যাঁ, ও এর আগেও যখন এখানে এসেছিল শেফিল্ডে, তখন ও ফাস্ট স্কুটারটা এই রাস্তাটাই চালাতো। আসলে এটা পার্কিং লট, তো এটা একদম ব্যাক রোড, এখানে বেশি গাড়ি যাতায়াত করে না, তাই বাচ্চাদের স্কুটার চালানোর জন্য, সাইকেল শেখার জন্য এই রাস্তাটা খুব সেফ। এই কোভিডের তুলে দিচ্ছে পাটা। হ্যাঁ, আগের বার কোভিডের সময় পুরো এই মাঠটাতেই থাকতো। আর ওইখানটায় এটা হচ্ছে একটা চার্চ, এই চার্চের যে পার্কিং আছে, এই পার্কিংটাতে ও ফুটবল খেলতো। আমি প্রচুর ভিডিও করেছিলাম এই পার্কিংটাতে। ওপরে ওঠাটা একটুখানি কষ্টের, নামাটা অতটা কষ্টের না। এখানে আমি কতবার বলেছি যে কখনো কন্ট্রোল করতে পারতো না স্কুটারকে। আটকে দিলে কেন? কিচ্ছু হতো না। পাতাগুলো সব ঝরে গেছিল, আবার চারিদিক পুরো সবুজ হয়ে গেছে। আমার একটা ভিডিও আছে, ওদিকে যাচ্ছে কেন? আমার একটা ভিডিও আছে, এই পুরো গাছ পুরো ন্যাড়া ছিল, কিচ্ছু ছিল না, একটা পাতাও ছিল না। এখন পুরো সবুজে ভরে গেছে চারিদিক। আমাদের এখানে মিডল ইস্টার্ন ফুডগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আজকেও চলে এসেছি একটা মিডল ইস্টার্ন রেস্টুরেন্টে ডিনার করতে। আর এখানে দ্রোণকে আমি জিজ্ঞাসা করছি যে ও কী খাবে। ঠিক করে হাতটা করো। হাতটা এরকম করো। আমাদের ডিনার চলে এসছে। শুভক এখানে তন্দুরি খেতে খুব ভালোবাসে, তাই শুভ অর্ডার করেছিল মিডল ইস্টার্ন তন্দুরি, চিকেন তন্দুরি। আর আমি অর্ডার করেছিলাম ল্যাম্ব শিক কাবাব একটা প্ল্যাটার। আর দ্রোণের ছিল
চিকেন শিক কাবাবের সাথে প্ল্যাটার মিলিয়ে গুছিয়ে সবই এসেছে। তবে দ্রোণের জন্য স্পেশালি যেটা এসছে সেটা হচ্ছে এদেশে কিন্তু একরকম ডাল তৈরি হয় যেটা রেস্টুরেন্টে কাবাবের সাথে সার্ভ করা হয়। সেই ডালগুলো কিন্তু দ্রোণ খেতে খুবই ভালোবাসে। আর সাথে তো রাইস কম্পালসারি, কারণ এই ডাল রাইসের কম্বিনেশন কিন্তু দ্রোণ ছোট থেকে খায়, তাই খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে। আজকের ডিনারটা কিন্তু খুব হাসি মজা করেই আমরা করলাম। আর এখন কিন্তু প্রায় 8:30টার মতো বাজে। এবারে বাড়ি ফেরার পালা। আমাদের বিবাহবার্ষিকীটা একা একাই নিলিবিলিতে ছোটোখাটোভাবে বেশ ভালোভাবেই পালন করা হলো। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।